রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2023 সালে আসা অর্থনীতি প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এবং এই বহু নির্বাচনী প্রশ্নটির সমাধানের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বিগত সালগুলোতে কি ধরনের এমসিকিউ এসেছিল এবং এর মাধ্যমে তুমি একটা পূর্ণাঙ্গ ধারণা পাবা। সো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার কত প্রকার? আয়তন এবং পরিধির ভিত্তিতে হচ্ছে বাজার 3 প্রকার। কারণ আমরা জানি বাজারকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সময়ের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে আর আয়তনের ভিত্তিতে। সো আয়তনের ভিত্তিতে হচ্ছে 3 প্রকার: স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বাজার। ঠিক আছে? সো এরপর কোন বাজারে দাম গ্রহীতা হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ কোন বাজারের ফার্মকে দাম গ্রহীতা হিসাবে বিবেচনা করা হয়। সো দাম গ্রহীতা হিসাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গ্রহীতা হিসাবে কি করা হয়? বিবেচনা করা হয়। দেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে দাম আর প্রান্তিক যে আয় সেটা সমান হয় এবং গড় আয় এবং হচ্ছে প্রান্তিক আয় কি হয়? সবসময় সমান হয়। সো এটা হবে, অর্থাৎ আমাদের 1 নাম্বারটা উত্তর হবে। দেন একটা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই চিত্রের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকটি পড়ে 4-5 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো ফার্মটির মোট আয় কত? সো মোট আয় আসলে বের করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে তোমার PR সমান সমান কিউ ইন্টু পি, অর্থাৎ কিউ এর মান এখানে হচ্ছে যেটা নিচে থাকে, যে মুনাফার পরিমাণ, উৎপাদনের পরিমাণ, এটা হচ্ছে কিউ এর মান। তাহলে কিউ ইন্টু পি, অর্থাৎ পি ইন্টু কিউ হবে। সো এখানে পি এর মান যেহেতু আছে কত ভাই? এখানে আছে 20, আর হচ্ছে তোমার আর কি এর মান, সরি, পি এর মান আছে হচ্ছে 10। তাহলে 10 আর 20 দুটো গুণ করলে হয় 200। সো উত্তর হচ্ছে মোট আয় হচ্ছে 200 হবে। কত হবে? মোট আয় হচ্ছে তোমার 200 হবে। সো 200 দিলে উত্তরটা রাইট হচ্ছে। দেন ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে, অর্থাৎ এই ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে। সো আমরা এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে আসলে এই ফার্মটা আসলে কোন অবস্থায় উৎপাদন করছে, সর্বনিম্ন গড় ব্যয় অবস্থায়, স্বল্পকালে নাকি লোকসান অবস্থায়, কোন অবস্থায় আসলে এটা উৎপাদন করছে। যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্বল্পকালে এবং লোকসান অবস্থায় হচ্ছে কি করছে? এটা উৎপাদন করছে। তাহলে এম নাম্বারটা হবে 2 এবং 3 হবে। এম নাম্বারটা হবে 2 এবং 3 হবে। দেন আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানি ইজ হোয়াট মানি ডাস। সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের? অর্থাৎ এটা কিন্তু আসলে যারা আছে অর্থনীতির প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টি যারা পড়ছে বা দ্বিতীয় অধ্যায়টি যারা পড়ছে, তারা কিন্তু এটার উত্তরটা খুব সহজেই দিতে পারবে, কারণ এটা ওয়ার্কারের একটা বিখ্যাত উক্তি। ওয়ার্কার বলেছে মানি ইজ হোয়াট মানি ডাস। ঠিক আছে? সো এরপর আমাদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে মুদ্রার মূল্য অর্থাৎ বিএম প্রধানত নিচের কোনটির উপর নির্ভরশীল। অর্থাৎ ভিএম অর্থাৎ মুদ্রার যে মূল্য, সেই মূল্য স্তর, এটা আসলে কিসের উপর আসলে নির্ভর করে বা কিসের উপর আসলে এটা নির্ধারণ করা হয়? এটা অবশ্যই দামাস্তর যেটা থাকে সেই দামাস্তরের উপর নির্ভর করা হয়, কারণ আমরা সূত্র জানি বিএম সমান সমান 1/P। সো অর্থাৎ দামস্তর যদি কম হয় তাহলে কি হবে? মূল্য স্তরও কমতে থাকবে বা মুদ্রার মূল্যও কমতে থাকবে। দেন আমাদের 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে নিকাশ ঘরের কাজ করে? নিকাশ ঘরের কাজ করে বাংলাদেশ ব্যাংক, নিকাশ ঘরের কাজ করে আমরা জানি। দেন আমাদের একটা এখানে দেখা যাচ্ছে যে এমবি সমান সমান পিটি, যেখানে এম সমান সমান হচ্ছে 200 এবং ভি সমান সমান হচ্ছে 10 এবং টি সমান সমান হচ্ছে 20। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে দামাস্তর, মানে পি বের করতে বলেছে। পি বের করতে মানে হচ্ছে তোমার টি হচ্ছে, অর্থাৎ এম এবং ভি এই দুইটাকে হচ্ছে টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম এবং ভি দুইটার মান হচ্ছে 2000, 2000কে আমাদের হচ্ছে 20 দিয়ে ভাগ করতে হবে। যখন তুমি 2000কে হচ্ছে 20 দিয়ে ভাগ করবা তখন তুমি উত্তরটা পেয়ে যাবা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 2000কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসতেছে 100। কত আসতেছে? 100 আসতেছে। তো সহজ, তাই না? দেন আমরা হচ্ছে যদি উদ্দীপকে এম প্রাইম 200 এবং ভি প্রাইম 10 যোগ করলে হয় তাহলে অর্থের মূল্য কত হবে? সো এখানে বলা হয়েছে যে এম সমান সমান যদি হচ্ছে তোমার কত 200 এবং ভি প্রাইম হচ্ছে 10 যোগ হয়, তবে হচ্ছে অর্থের মূল্য কিরূপ পরিবর্তন হবে। সো এটার কথা বলা হয়েছে। তাহলে অর্থের মূল্যটা হচ্ছে তোমার কিরূপ পরিবর্তন হবে? সো অর্থের মূল্যটা হচ্ছে 0.005 এর পরিবর্তন হবে। দেন জিএনআই এর পুনরূপ কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা খুবই সহজ একটা প্রশ্ন। সেটা কি? তোমার জিএনআই এর পুনরূপ কি? জিএনআই এর পুনরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম হবে, গ্রোস ন্যাশনাল ইনকাম। অর্থাৎ এই যে আমাদের যে এল নাম্বারটা আছে, সো এল নাম্বারটা হচ্ছে উত্তর হবে।
এর পরের প্রশ্ন আমাদের সমাধান করি। দেশে কর্মরত অর্থাৎ দেশে কর্মরত বিদেশিদের নাগরিকদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত করা হয়? অর্থাৎ দেশে কর্মরত যত বিদেশি আছে তাদের যে আয় আছে সেটা আসলে কোনটার সাথে তোমার হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়? সো এটা খুবই সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে দেশের মধ্যে যাই কিছু উৎপাদন করবে বিদেশিরা যত আয় করবে সেটা জিডিপির মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, এরপর আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি সঞ্চয়, বিনিয়োগ এবং পুঁজি। এখানে অর্থনীতির ভারসাম্য জাতীয় আয় কত? এখানে অর্থনীতির ভারসাম্য জাতীয় আয়টা আসলে কত হবে? এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি 250, 500, 700, তারপরে তোমার হচ্ছে 1000 দেওয়া আছে। আসলে উত্তরটা কত হবে? উত্তরটা হচ্ছে তোমার কত হবে? 750 হবে। ঠিক আছে, 750টা হচ্ছে উত্তর হবে। কারণ তুমি এখানে খেয়াল করো ভারসাম্যতা আসলে কোথায় অর্জিত হয়? ভারসাম্যতা আসলে কোথায় অর্জিত হবে? সো এটা খুবই সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে যোগান, অর্থাৎ এখানে যেহেতু সঞ্চয় আর বিনিয়োগের কথা বলা হয়েছে, অর্থাৎ বিনিয়োগ এবং সঞ্চয় যেখানে সমান হয় এবং হচ্ছে যোগান আর হচ্ছে চাহিদা যেখানে সমান হয় সেখানে ভারসাম্যটা অর্জিত হয়। সো এরপর আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর শেষ 14 নম্বর, স্বয়ংভূত বিনিয়োগ বেড়ে 400 হলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত হবে? অর্থাৎ স্বয়ংভূত যে বিনিয়োগ আছে সেটা বেড়ে যদি 400 হয় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত হবে? 14 নম্বর প্রশ্ন। সো 14 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কত হবে? তোমরা যারা আসো কমেন্টে বলে দাও 14 নম্বর প্রশ্নের উত্তরটা আসলে কত হইতে পারে। সো এটাও কি হতে হবে? 785 হবে। দেন আমাদের 15 নম্বর, মোট জাতীয় আয় গণনার ক্ষেত্রে মোট জাতীয় আয় কিভাবে গণনা করা হয়? 1 নম্বর হচ্ছে হস্তান্তর পাওয়া বাদ দিতে হবে, তারপর হচ্ছে তোমার চূড়ান্ত দ্রব্যের মূল্য যোগ করতে হবে। সো এই দুইটা, তাহলে 1 এবং হচ্ছে 2 হবে। দেন অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা অনেক পরীক্ষা এসেছে এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। সো এটা তোমরা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদন অপেক্ষককে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক পাওয়া যায়? উৎপাদন অপেক্ষককে হচ্ছে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক পাওয়া যায়? দাম, চাহিদা, যোগান, উপকরণ, কোনটারটা পাওয়া যায়? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেক কি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে উপকরণের একটা সম্পর্ক পাওয়া যায়। দেন একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? একচেটিয়া বাজারের ক্ষেত্রে আসলে প্রযোজ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে এআর এবং এমআর রেখা হচ্ছে নিম্নগামী হয় এবং এআরটা সবসময় এমআর এর থেকে বড় হয়। ঠিক আছে, আর ফ্রাম দাম গ্রহীতা হবে না, কারণ দাম গ্রহীতা হচ্ছে পূর্ণপ্রতিতামূলক বাজার। সো 1 এবং 2 হবে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন দিয়েছে শ্রমের একক উৎপাদন, তারপর হচ্ছে মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। সো এখানে বলছে যে আসলে উত্তরটা কত হবে, মোট উৎপাদনটা আসলে কত হবে? সো আমরা জানি যে প্রথম অবস্থায় মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনটা হচ্ছে সমান হয়, তাই না? সো মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সবসময় প্রথম অবস্থায় সমান হবে। এবং এরপর কি করতে হবে আমাদেরকে? এরপর হচ্ছে এই যে এখানে যে 20 ছিল সেই 20 আর 10 যোগ করে আমাদের দ্বিতীয়টা বসাইতে হয়েছে, তাহলে কত হইল ভাই? 20 আর 10 যোগ করলে হচ্ছে 30 হচ্ছে। সো এই জন্য এখানে 30। এরপরে আমাদের তৃতীয়টা 30-এর সাথে 5 যোগ করতে হবে, অর্থাৎ এই যে 30, এই 30 আর 5 যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে? 35। তাহলে আমাদের উত্তর কত হবে? 35 হবে। সো 35 দিলে উত্তরটা রাইট হবে। দেন আমাদের 20 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে উদ্দীপক অনুযায়ী কি হবে? উদ্দীপক অনুযায়ী হচ্ছে তোমার গড় উৎপাদন স্থির থাকবে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, নাকি প্রান্তিক ক্রমহ্রাসমান হারে হ্রাস পায়? আসলে কোনটা হবে? সো তোমরা এটা একটু কমেন্টে জানিয়ে দিবা এবং এটা কমেন্টে জানিয়ে দিলে উত্তরটা একটু সঠিক হবে। সো এটা আসলে কোনটা হবে আমি যদি তোমাদেরকে একটু বলে দেই যে আসলে এটা কোনটা হবে। সো এটা হচ্ছে তোমার 2 এবং 3 হবে। দেন আমাদের 21 নম্বর প্রশ্ন, চাহিদার শর্ত কয়টি? একটা চাহিদা হইতে হইলে অবশ্যই চাহিদার মধ্যে 3টা শর্ত থাকতে হবে, তাই না? সো চাহিদার মধ্যে 3টা শর্ত থাকতে হবে, এটা আমরা সবাই জানি। যে ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি? ভূমি অক্ষের যে সমান্তরাল রেখা আছে সেই রেখার ঢাল হচ্ছে 0। দেন আমাদের 23 নম্বর প্রশ্ন, একটি মোবাইল সেট ও একটি মোবাইল সিম এর মধ্যে সম্পর্ক কিরূপ? একটা মোবাইল সেট আর মোবাইল ইয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে একে অপরের পরিপূরক। একে অপরের কি? পরিপূরক। কারণ মোবাইল সেটটা মোবাইল সিম ছাড়া কি চলবে না বা কোনো এটার দাম নাই, সেই জন্য একটা পরিপূরক। দেন
উপরের কত দামে যোগান শূন্য হবে, অর্থাৎ দাম কত দিলে যোগান শূন্য হবে। দামটা যদি 5 দেওয়া হয় তাহলে এই যোগানটা শূন্য হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 25 নম্বর উদ্দীপকের সমীকরণ থেকে অঙ্কিত রেখার আকৃতি হবে, অঙ্কিত যে রেখাটা অঙ্কন করা হবে সেই রেখার আকৃতি হবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে। দেন আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি। অর্থনৈতিক যে সমস্যা আছে সেটা সমাধান করতে গেলে অবশ্যই 4টি কর্মপন্থা আছে। দেন সমাজে ধন বৈষম্য তৈরি হয় কিসের মাধ্যমে। সমাজে যে ধন বৈষম্য তৈরি হয়, এইটা তৈরি হওয়ার কারণ হচ্ছে 1 এবং 3 হবে। দেন আমাদের পরবর্তী একটা প্রশ্ন, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। যদি সমাজে শুধু এক্স দ্রব্যের প্রয়োজন হয় তবে উদ্দীপকে কোন বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হবে। কোন বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হবে, সেটা হচ্ছে তোমার বি বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা 29 নম্বর প্রশ্ন দেখব। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকে ইউ বিন্দু কি নির্দেশ করে। এখানে উদ্দীপকে যে ইউ বিন্দু আছে সেটা হচ্ছে ভেতরে, অর্থাৎ উৎপাদন সমন্বয় রেখার ভেতরের অংশ। আর উৎপাদন সমন্বয় রেখার ভেতরের অংশ কি করে, এটা আমরা সবাই জানি যে উৎপাদন সমন্বয় রেখার যে ভেতরের অংশ আছে সেটা হচ্ছে একটা উপকরণের অপূর্ণ ব্যবহার এবং অধিক উৎপাদন, এটাকে হচ্ছে কি করে, এটা হচ্ছে তোমার হচ্ছে এখানে এইটাকে হচ্ছে সমর্থন করে না। এখানে সবসময় উৎপাদনটা হচ্ছে তোমার কম হবে, উৎপাদনটা কি হবে, কম হবে এবং অপূর্ণ ব্যবহার হবে। দেন আমাদের 10 নম্বর লাস্টের প্রশ্ন, বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। এটা খুবই সহজ একটা প্রশ্ন, মিশ্র অর্থ ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান। সো এই ছিল ঢাকা বোর্ড 2023 সালে আসা অর্থনীতির প্রথম পত্রের প্রশ্ন সমাধান। সো যারা যারা আসো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবা এবং দেখার সাথে সাথে আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো যদি ভিডিও ভালো লাগে কমেন্টে বলতে পারো এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বাকি যে বোর্ডগুলো আছে সেগুলোর প্রশ্ন এভাবে তোমাদের জন্য প্রতিদিন একটা করে সলভ দিব আমাদের এই ইউটিউব চ্যানেলে। সো এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।